This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতায় অস্ত্র উদ্ধার উৎসবের মরশুমে খাস শহর কলকাতা থেকে অস্ত্র উদ্ধারে গোয়েন্দারা চিন্তায় পড়েছেন। এজেসি বোস রোডের একটি গেস্ট হাউসে এসটিএফ অভিযান চালায়। উদ্ধার দুটি 9mm পিস্তল এবং 18 রাউন্ড কার্তুজ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এর আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে একেবারে শিয়ালদা বৈঠকখানা বাজার, সেখান থেকেও এর আগে অস্ত্র উদ্ধার হয়েছিল। একের পর এক অস্ত্র উদ্ধার হচ্ছে শহর কলকাতা থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশকে আলটিমেটাম দিয়েছিলেন, কেন শহরের থেকে এত অস্ত্র উদ্ধার হচ্ছে, কোথা থেকে এত অস্ত্র আসছে। আরো বিস্তারিত কথা বলবো আমাদের সহকর্মী সুপ্রিয় গুহ এই সময় রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুপ্রিয়, কিভাবে শহরের বুকে উৎসবের মরশুমে এত অস্ত্র উদ্ধার, দুটো 9mm পিস্তল, 18 রাউন্ড কার্তুজ? দীপ, দেখো, মূলত যেটা জানা যাচ্ছে লালবাজার সূত্রে যে গতকাল সন্ধ্যায় কলকাতা পুলিশের এসটিএফ এর গোয়েন্দারা তারা এজেসি বোস রোডের একটি গেস্ট হাউসে অভিযান চালায় এবং সেই অভিযান চালিয়ে ভিন রাজ্যের মূলত বিহারের দুই যুবক আশিস কুমার এবং মিরাজ মালিক নামের দুই যুবক তাদেরকে প্রথমে আটক করে এবং তারপর তল্লাশি চালিয়ে 18 রাউন্ড কার্তুজ এবং দুটো 9mm অটোমেটিক পিস্তল এদের কাছ থেকে উদ্ধার হয়েছে এবং সেই সমস্ত আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ এগুলো ইতিমধ্যেই তদন্তকারীরা বাজেয়াপ্ত করেছে। এবং এই যে আশিস কুমার এবং মিরাজ মালিক নামের দুই যুবক বিহারের বাসিন্দা, তাদেরকে ইতিমধ্যেই আর্মস অ্যাক্টে মামলা রুজু করে এসটিএফ এর গোয়েন্দারা তাদেরকে গ্রেপ্তার করেছে। এবং তদন্তকারীরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছেন যে এই দুই যুবক তারা কিন্তু অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত রয়েছে। তবে কলকাতাতে এই সমস্ত আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ নিয়ে তারা কেন এসেছিলেন, এই সমস্ত আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ কাউকে হ্যান্ডওভার করার পরিকল্পনা ছিল কিনা, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখার কাজ। কোনো নাশকতা চালানোর কোনো ছক কি এই দুষ্কৃতীদের ছিল? দেখো, গতকাল সন্ধ্যায় এই দুজনকে জিজ্ঞাসাবাদ প্রথমে পুলিশ আটক করে এবং পরবর্তীতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এখন জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে কিন্তু তদন্তকারীরা এই বিষয়গুলোই জানার চেষ্টা করছে যে এই সমস্ত আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ এদের কাউকে শহর কলকাতার কোনো দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে যুক্ত কোনো চক্রকে হ্যান্ডওভার করার পরিকল্পনা ছিল কিনা। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। শহরের বুকে একের পর এক অস্ত্র উদ্ধার। কয়েকদিন আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে কসবায় ভরা সন্ধ্যাবেলা কাউন্সিলরকে স্কুটারে চেপে এসে গুলিও করা হয়েছিল, গুলির চেষ্টা করা হয়েছিল। তার মানে শহরে যে এত অস্ত্র আসছে, কোথা থেকে আসছে, কি করছে পুলিশ এই মুহূর্তে, এই নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন উঠে যাচ্ছে। এবার একটু ওপার বাংলার খবরে নজর রাখি। পদ্মা পারে টানা অশান্তি, ইউনূসের সঙ্গে বিএনপির সংঘাত আরো স্পষ্ট হলো। বাংলাদেশ নির্বাচন নিয়ে ইউনূসের মন্তব্যে অসন্তুষ্ট বিএনপি। 2025-এর শেষ বা 2026 সালের প্রথম দিকে ভোট হতে পারে। গত 16 ডিসেম্বর বিজয় দিবসের দিন এই মন্তব্য করেছিলেন ইউনূস। দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এই মন্তব্যেই ফাটল আরো চওড়া হয়েছে। খালেদা জিয়ার দলের বক্তব্য, নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে, ভোট করতে আর দেরি করার প্রয়োজন নেই। আরো বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী সুমন কল্যাণ রয়েছেন টেলিফোন লাইনে। সুমন, দেখো, একেবারেই যে সরকার এসেছিল একটা উপযুক্ত নির্বাচন করবে আশ্বাস দিয়ে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতা তুলে দেবে রাজনৈতিক দলের হাতে। আর যারা এই মুহূর্তে ইউনিস প্রশাসনে রয়েছেন তারা কিন্তু বারবারই বলছিলেন যে তারা সরকারে থাকবেন না। আর এখন দেখা যাচ্ছে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে এবং ভোট হবে আগামী আরো 1 বছর থেকে 1.5 বছর পরে। এইগুলোই কিন্তু অশান্তির কারণ হয়ে যাচ্ছে এই মুহূর্তে। বিএনপি এবং অন্যান্য দলগুলোর একটাই বক্তব্য, সব যখন তৈরি হচ্ছে তাহলে 1 বছর পরে কেন নির্বাচন হবে? কোথাও যেন একটা ভেতরে অভিসন্ধি রয়েছে এবং নির্বাচনে লড়ার। কারণ আমরা পরশুদিনই দেখেছি একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে এই সমন্বয়কদের নিয়ে, বৈষম্য বিরোধী এই জোটকে নিয়ে, এই ছাত্রদের জোটকে নিয়ে। ফলে ভেতরে অন্তর্নিহিত অন্য কোনো অর্থ আছে কিনা, এতদিন দেরি কেন হবে, এটাই কিন্তু এখন এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বেশি চর্চিত বিষয়। এবং বিএনপি কিন্তু সর্বস্তরে এর বিরোধিতা করা শুরু করেছে। আর যার জেরেই কিন্তু ইউনূসের সঙ্গে এই মুহূর্তে বিএনপি একেবারেই। তার মানে সুমন, একটা কথা বলাই যায় যে মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে একটা ফানুস তৈরি হয়েছিল, যে এক্সপেকটেশনস তৈরি হয়েছিল বিএনপির, সেই ফানুস কিন্তু আস্তে আস্তে তার হাওয়া বেরিয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ তোমাকে। দেখুন, অতীতের তিক্ততা ভুলে পাকিস্তানের সঙ্গে এখনো গলায় গলায় ভাব বাংলাদেশের। ওপার বাংলায় ভারত বিরোধী জিগিরের মাঝেই এবার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করতে মরিয়া ইউনূস প্রশাসন।
মিশরের রাজধানী কায়রোতে দ্বিপাক্ষিক বৈঠকে মুখোমুখি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। হাতে হাত দুই রাষ্ট্রনেতা, দেখতে পাচ্ছেন সেই ছবি। ইউনূসকে বন্ধু বলে সম্বোধন পাক প্রধানমন্ত্রীর। উষ্ণ এবং আন্তরিক আলোচনা হয়েছে ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে, লিখেছেন শাহবাজ শরীফ। D8 সম্মেলনের সাইডলাইনে তারা দুজনের মধ্যে আলোচনা সেরে নেন। এখানেই শেষ নয়, পদ্মাপাড়ে পাক প্রেম বেড়েই চলেছে। পাকিস্তানকে বয়কট করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রবল ভারত বিদেশের মধ্যে পাকিস্তান এবং বাংলাদেশের এই মাখামাখি নিয়ে কূটনৈতিক মহলে এখন নানা জল্পনা। বাংলাদেশের কিছু অশুভ শক্তি তারা এমন একটি পদক্ষেপ নিয়েছে যাতে বোঝা যাচ্ছে বাংলাদেশ আবার পাকিস্তানের সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়তে চায় ভারতের বিরুদ্ধে। বিদেশ সচিব গিয়ে ছবি তুলে এলেন, তারপরে একই নির্যাতনের খবর। বাংলাদেশটাকে ভারত বিরোধী শক্তিগুলো তাদের মঞ্চ হিসেবে ব্যবহার করছে। তো কেন্দ্রীয় সরকার বসে বসে আঙুল চুষছে, তারা আর কবে ব্যবস্থা নেবে?